আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত 8টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়, কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না, তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনাপ্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে। এখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন, এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয় প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে কেন্দ্র করে 7টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে দিন কোনো একটা ঝামেলা করতে পারে? যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারেন না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার ভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের 2 জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালানোর কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটা জেনারেল ওয়াকার বলছেন যে তিনি করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন, এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক, যেভাবেই হোক, তিনি সেনা প্রধান হয়েছেন, এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন
শুরুতে আরেকটা যেটা বলেছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে, এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না, এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না, এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম, ওয়াকার ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক, তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। কোন পর্যায়ে জঙ্গি একেবারে পরিপূর্ণভাবে বিন লাদেন বা আল জাওয়াহিরি এই পরিমাণ জঙ্গিগুলা যে পর্যায়ের জঙ্গি, ঠিক ফরহাদ মজার এই পর্যায়ের জঙ্গি। ফরহাদ মজার তো নাস্তিক, এতে কোনো সন্দেহ বাংলাদেশের কোনো মানুষের নাই। ইউনুসকে যদি আমরা প্রথম অপরাধী, ওয়াকারকে দ্বিতীয় অপরাধী এভাবে ধরি, ফরহাদ মজারের অপরাধটা কিন্তু কোনো অংশে কম না। সে কিন্তু এই আত্মঘাতী জঙ্গিগুলোকে তাদের ক্লাস নিয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে আত্মঘাতী হওয়ার জন্য। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে ফরহাদ মজার একটা ইন্টারভিউতে নাজেহাল করার চেষ্টা করলো। ফরহাদ মজারের উপর একটা ভিডিও তৈরি করার আমার কথা মাঝে মাঝে মনে হয়, সেই সুযোগটা আজকে গ্রহণ করি। আমার দৃষ্টিতে বাংলাদেশ যারা ধ্বংস করেছে তাদের মধ্যে ইউনুস, ওয়াকার একদিকে যেমন আছে, ঠিক একেবারে প্রথম দিকে যেই কয়জন অপরাধীর নাম আনতে হবে তাদের মধ্যে কিন্তু ফরহাদ মজার রয়েছে। কাজেই ফরহাদ মজারকে আমাদের চেনা, তাকে একটু ব্যবচ্ছেদ করা জরুরি। যদিও এখানে 10-12 মিনিট তার সম্পর্কে কথা বলবো, খুব বেশি হয়তো করা যাবে না, কিন্তু ফরহাদ মজার সম্পর্কে কোন জিনিসগুলো আমাদের লক্ষ্য করা দরকার আসুন সেটা একটু দেখি। আমি ফরহাদ মজারকে অনেক পর্যবেক্ষণ করেছি। ফরহাদ মজার রেটরিক গদ্য লিখতে পারে। সে যখন প্রবন্ধ ছাপে পত্রিকায় কিংবা তার ফেসবুকের গুলো আমি খুব একটা পড়িনি কখনো, কিন্তু সে যখন আগে নয়া দিগন্ত বা এই জাতীয় পত্রিকাগুলোতে কলাম লিখতো তখন তার কলাম আমি পড়েছি। সে কবিতা লেখে, চিন্তক, লালন প্রেমী, এইসব পরিচিতি তার আছে, ওগুলো সম্পর্কে আমি খুব একটা জানি না। তার কবিতা এখানে সেখানে ফেসবুকে কেউ পোস্ট করে, বিশেষ করে সে ওই যে বিবি খাদিজা বা ইসলামের যেগুলোকে কটূক্তি মনে করে মানুষে কটূক্তি করে কবিতা লিখেছে, সেগুলো সেই দিকটা আসলে যাওয়ার দরকার নেই। এইসব দোষে ওদেরকে দোষী করি, কারণ হলো তো দোষের কোনো সীমা নাই, কিন্তু ওর বড় বড় দোষগুলো আমাদের দেখা উচিত। ওই গদ্য লেখা পর্যন্ত, আসলে গদ্য প্রবন্ধ, হ্যাঁ, বাংলাদেশে আমাদের সমাজ যে স্ট্যান্ডার্ডের আমরা যেটুকুন গ্রহণ করতে পারি সেখানে সে হ্যাঁ পত্রিকার কলামিস্ট হিসাবে ওকে, কিন্তু ওর যে কবিতা ওগুলো যতটুকু আমার চোখে পড়েছে, আমরা তো যে কোনো 2-3 লাইন, আমরা যে কোন জিনিসটাকে কবিতা ভাবি, কোন জিনিসটা যে কবিতা, কোনটা যে কবিতা নয়, এ ব্যাপারে আমাদের আসলে এটা তো আমাদের সমাজ থেকে প্রত্যাশা করার সুযোগ নাই। ফরহাদ মজার রাজনীতিতে যে কথাটা বলে সেটা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেটা সে মানে। সেটাতে কি চেয়েছিল বাংলাদেশকে? সেটাতে বাংলাদেশকে চাওয়া হয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ। এটাকে সে বাংলাদেশের জন্য মূল নীতি মনে করে। আর 72-এর সংবিধানে যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটাকে সে মনে করে যে এটা
এটা ভারতের চাপিয়ে দেয়া জিনিস। আর সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল, সেটা সঠিক ছিল। ওর ওর তর্ক কিন্তু এটা, এবং এই তর্কটাও সলিমুল্লাহ খানও তোলে। অর্থাৎ এরা একজন আরেকজনের শিষ্য কিনা জানি না, কিংবা একসাথে যুক্তি করে, এটা নুরুল কবির খুব একটা বলে না। নুরুল কবির এই ব্যাপারটা চেপে যায়। নুরুল কবিরকে বুদ্ধিজীবী হিসাবে আমি অবশ্যই, অন্তত যুক্তিবোধ হিসাবে, নুরুল কবিরও পাকিস্তানি মুসলমান বা পাকিস্তানি কমিউনিস্ট বামপন্থী, ওই যে এখন তো শুনি যে সে বদরুদ্দিন ওমরের শিষ্য ছিল, কিন্তু নুরুল কবিরের মধ্যে বুদ্ধিজীবিতা বা তার পড়াশোনা প্রকাশ, এগুলো প্রচুর অহংকার থাকা সত্ত্বেও সে কিন্তু যতটুকু জানে সেটাকে একটা যুক্তির মাধ্যমে তার ব্রেনে প্রসেস করার একটা চেষ্টা তার মধ্যে দেখা যায়। কিন্তু এই বিষয়ে ফরহাদ মজার আর সলিমুল্লাহ যেটা বলে, এটা পুরোটাই কিন্তু এদের চাতুর্যের একটা অংশ। কারণ হলো, আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র আর মুক্তিযুদ্ধের ৭২-এর যে সংবিধান, সেখানে আমাদের যে মূলনীতি, আমি দুটো কথাই বলবো, চারটাতে যাব না, যে সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, আর এখানে হলো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই জিনিসটা যে এই দুটো জিনিস, অর্থাৎ স্বাধীনতা ঘোষণাপত্রে যা এসেছে, সংবিধানে যা এসেছে, এই দুটার মধ্যে কোনো যে পার্থক্য নাই, এটা তো আমার মনে হয় অষ্টম শ্রেণী পাস একটা ছেলেও বা একটা মেয়েও বুঝবে যে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, এই প্রতিটা জিনিসকে নিশ্চিত করতে হলে আমরা যেটাকে ধর্মনিরপেক্ষতা বলেছি, যেটা পাশ্চাত্যে সেকুলারিজম বলে, এটা হলো একমাত্র টুল। অর্থাৎ আপনি যদি ধর্মনিরপেক্ষ না হন, আপনি যদি রাষ্ট্রকে কোনো ধর্মের অধীন করেন, হিন্দু ধর্মের অধীন কিংবা মুসলিম ধর্মের অধীন কিংবা খ্রিস্টান ধর্মের অধীন, তাহলে অটোমেটিক সেই রাষ্ট্রে অন্য ধর্মের যে মানুষগুলো থাকে তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর হয়ে যায়। খুবই স্বাভাবিক, এবং আঘাতটা অনেক বেশি লাগে। কারণ ধর্মের ব্যাপারে মানুষ কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, তাই না? আমরা মুসলমানরা আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে যেমন সেন্সিটিভ, হিন্দু কিন্তু তার ধর্মের ব্যাপারে সেন্সিটিভ, খ্রিস্টান তার ধর্মের ব্যাপারে খুবই সেন্সিটিভ। এর মধ্যে অবশ্য তুলনামূলকভাবে কেউ কম সেন্সিটিভ, কেউ বেশি সংবেদনশীল, এটা আছে। কিন্তু মোটামুটি যারা ধর্মের ব্যাপারে খুবই বিশ্বাসী, যেটাকে গোঁড়া বলতে পারেন বা অর্থোডক্স বলতে পারেন, তারা কিন্তু তাদের ধর্মের ব্যাপারে খুবই সংবেদনশীল। অর্থাৎ আপনি যদি একজন হিন্দুকে মুসলমান ধর্মের অধীন করে দেন বা একজন মুসলমানকে হিন্দু ধর্মের অধীন করে দেন, তারা যদি দুইজনই যদি অর্থোডক্স ধর্ম বিশ্বাসী হয়, তারা কিন্তু অনেক বেশি কষ্ট পাবে। ফলে সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, এগুলা রক্ষা করার জন্য যতগুলো উপায় আছে, ধর্মনিরপেক্ষতা দিয়ে সারা পৃথিবী এগুলোকে কিন্তু বাস্তবায়ন করেছে। ধর্মনিরপেক্ষতার সাথে সাথে আরো অনেক নিরপেক্ষতা আসে, যেমন রাষ্ট্র নারী পুরুষের বৈষম্য করবে না, রাষ্ট্র সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে অগ্রাধিকার দিবে, যার জন্য আমরা নারীদের যে কোটা মানে সরকারি চাকরিতে কোটা ছিল 10%, এখন এটার কি অবস্থা কে জানে, বা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, যাই হোক, এইরকম পিছিয়ে পড়া শ্রেণীকে রাষ্ট্র বিশেষ সুবিধা দিবে, দিয়ে সবাইকে সমান করবে। ফলে কোনোভাবেই এই দুটো জিনিসের সাথে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রে যা এসেছিল, ৭২-এর সংবিধানে যা এসে, এই দুটার মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। কিন্তু ওরা এই পার্থক্যটা তৈরি করেছে। এক একজনের এক এক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ফরহাদ মজারের উদ্দেশ্যটা কি, সেটা আমাদের আসলে খুঁজে দেখতে হবে। আসলে ওর উদ্দেশ্য কি, আমি নিজে এখন পর্যন্ত আমি যেটা বুঝি সেটা নিয়েই এখানে কথা বলবো। ওরা আরেকটা কথা বলে, এটা সলিমুল্লাহ বলে কিনা আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, ফরহাদ মজার বলে যে, অর্থাৎ ৭২-এর সংবিধান প্রণয়নের আগে এই সংবিধানের জন্য একটা ইলেকশন করে একটা গণপরিষদ গঠন করা হয়নি। ৭০ সালে যারা নির্বাচিত হয়েছিল তাদের দ্বারা এই সংবিধানটা পাশ করানো হয়েছিল। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? ১৯৭০ সালে যে নির্বাচন হয়েছিল, এটা হ্যাঁ পাকিস্তানের আন্ডারে হয়েছিল, কিন্তু সেখানে তো বঙ্গবন্ধু তো ৬ দফার অধীনে ভোট চেয়েছেন। ৬ দফার অধীনে ভোট মানে তো বাংলাদেশ স্বাধীন করার ভোট। সেটা অহেতুক এটাকে তারা একটা প্যাচের মধ্যে আনে যে সেখানে আরেকটা ইলেকশন করে গণপরিষদ করা হয় নাই। ফলে এই ৭২-এর সংবিধান হলো ভারতের সংবিধান বা এই চাপিয়ে দেওয়া সংবিধান, এগুলা ওরা বলে। কিন্তু এই জিনিসটা ওদের কেউ আজ পর্যন্ত ঘাড়ে ধরে বলে না যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র এবং আমাদের ৭২-এর সংবিধানের যে মূল চেতনা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, এরা কোনোভাবেই সাংঘর্ষিক না। প্রত্যেকটা কথাই এসছে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সব ধরনের মানুষের অধিকার রক্ষা করার জন্য। এবং সত্য কথা হলো যে
সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা বলেছিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে, কিন্তু সেগুলা বাস্তবায়নটা হবে কোন কৌশলে, কিসের মাধ্যমে? আমরা যদি অনেক গভীর তর্কে যাই, সেটা হলো যে 72 সংবিধানে যে কথাটা এসে যে ধর্মনিরপেক্ষতার মাধ্যমেই আমরা ওগুলা বাস্তবায়ন করব। দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি কিছু তো নাই, বরঞ্চ মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে যে কথাগুলো এসে সেগুলো বাস্তবায়নের জন্য ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই সংবিধান যারা রচনা করেছে তারা মনে হয় যে ফরহাদ মজারের চেয়ে একটু বোকাশোকা মানুষ, মানে ফরহাদ মজার পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আমি যদি ফরহাদ মজারকে বুঝে থাকি, ওর যে তর্কটা, মূল তর্কটা সে যা করে, এই তর্কটা আমি বুঝেছি এবং এই তর্কের উত্তর এটাই। এবং এই উত্তর এর মধ্যে যেমন কোনো খাদ নাই, ওর তর্কে অনেক কিন্তু খাদ আছে। এছাড়া ফরহাদ মজারের আর কোনো তর্ক আমি বুঝি না। ইদানিং সে যেটা বলছে, বোঝাই যাচ্ছে যে ফরহাদ মজার কেন বাংলাদেশের ধ্বংসের সবচেয়ে বড় শত্রু, সেটা নির্ণয় করতে হবে আমাদের। ফরহাদ মজার এই 24-এর যে আত্মঘাতী সন্ত্রাসীগুলা ফোর্থ ফ্রন্টে যুদ্ধ করেছে, ওদেরকে প্রোটেক্ট করে, ওদেরকে রক্ষা করার জন্য সে কথা বলে, এটা ঠিক আছে, কারণ সে নিজেই তো স্বীকার করেছে এদেরকে সে তৈরি করেছে। অর্থাৎ এটা আমরা খাপছাড়া ভাবে জেনেছি যে আত্মঘাতী সন্ত্রাসী মাহফুজ আলম ফরহাদ মজারের শিষ্য, এগুলো আমরা শুনেছি, কিন্তু ফরহাদ মজার এখন নিজেই এটা স্বীকার করছে, যেটা ওই যে খালিদ মুহিউদ্দিনের সাথে ফরহাদ মজারের ইন্টারভিউ থেকে জানা গেল। এবং এই সন্ত্রাসীগুলো ভবিষ্যতে যে ধরনের বিচার হোক কিংবা ওরা যে অপরাধগুলা করেছে, এই অপরাধগুলা যেভাবে ওদের কাছে ফিরে আসবে, এটা নিয়ে ফরহাদ মজার শঙ্কিত থাকার কারণ আছে। কারণ ফরহাদ মজার ভাবছে যে শুধু ওদের উপর আসবে, ওর উপর আসবে না। অবশ্য ও আরো একটা কথা বলছে যে এই ছেলেগুলা গায়ে হাত দেওয়ার আগে ফরহাদ মজারের গায়ে হাত দিতে হবে। এবং সে আরো 2-4 জনের কথা বলেছে, কারা তার সাথে আসে সেটা আমরা তো আর জানি না ও কে মিন করেছে। আর ফরহাদ মজারের বয়স এখন 80 বছর, সেটাও সে বলল। এখানে আরেকটা জিনিস যেটা খুব ভালোভাবে দেখতে হবে, যেমন মাহমুদুর রহমান, অবশ্যই ফরহাদ মজারের নাকি এরা খুব প্রিয় পাত্র, অর্থাৎ মাহমুদুর রহমান ফরহাদ মজারকে খুব পছন্দ করে, ফরহাদ মজার মাহমুদুর রহমানকে খুব পছন্দ করে। এটা আমি গোলাম মওলা রনির লেকচার থেকে বলছি। গোলাম মওলা রনিও আবার ফরহাদ মজারকে খুব রেসপেক্ট করে, সাহসী ইত্যাদি ইত্যাদি বলে প্রশংসা করল। ফরহাদ মজারের বিষয়টা জটিল এই জন্য যে মাহমুদুর রহমান এটা সম্পূর্ণরূপে এক কেন্দ্রিক। এটা আমরা বুঝতে পারি যে মাহমুদুর রহমান একটা নিজে মগজ ধোলাইকৃত জঙ্গি। কোন পর্যায়ের জঙ্গি? একেবারে পরিপূর্ণভাবে বিন লাদেন বা আল জাওয়াহিরি, এই পরিমাণ এই জঙ্গিগুলা যে পর্যায়ের জঙ্গি, ঠিক ফরহাদ মজার এই পর্যায়ের জঙ্গি। মাহমুদুর রহমান, পিনাকি, ফরহাদ মজার, এগুলোকে বোঝা বরঞ্চ কঠিন হয়। কারণ হলো যে ফরহাদ মজার তো নাস্তিক, এতে কোনো সন্দেহ বাংলাদেশের কোনো মানুষের নাই। আবার সে দেখা গেল যে দীর্ঘদিন জামাত এবং হেফাজতকে দিয়ে বাংলাদেশ দখল করাতে চেয়েছে। 24-এর জঙ্গি উত্থানের পর আবার সে দেখা যাচ্ছে এখন আবার সে মোটামুটি এই জঙ্গিগুলো, আত্মঘাতী জঙ্গিগুলার সাথে থাকতে চায়। এই জঙ্গিগুলা যেহেতু ছদ্মবেশে, এরাও আবার ধর্মের কথা খুব একটা বলে না, যদি ওদের কথা শুনলে, ওদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে এটা ধরা পড়ে যায়। এবং ফরহাদ মজার ইদানিং আবার রেজিম চেঞ্জ নিয়ে অনেক কথা বলেছে। একটা জিনিস ফরহাদ মজারের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না এটা অন্যরা একমত হবেন কিনা, একটা জায়গায় দেখি যে ফরহাদ মজার কোনো কিছুতে কিন্তু সন্তুষ্ট না। ওর জীবনটা যদি আমরা একটু বিবেচনা করে দেখি, ফরহাদ মজার এই গত 30-40 বছর বয়সে একবার মাত্র জেলে গিয়েছিল। সেটা জেলে গিয়েছিল কোনো একটা কি করেছে আমার এখন মনে নাই। সে জেলে নিয়েছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1991 থেকে 96 সালে উনি যখন সরকার চালান। ফরহাদ মজার কখনো বিএনপিকে প্রশংসা করেছে, আওয়ামী লীগকে প্রশংসা করেছে, শেখ হাসিনা নিয়েও সে কি লিখেছে, মানে রাজকুমারী ইত্যাদি ইত্যাদি লিখেছে, মানে প্রশংসা শুনল। পরবর্তীতে আমরা দীর্ঘদিন ধরে দেখলাম যে ফরহাদ মজার বিএনপির প্রতি খুবই একনিষ্ঠ। ঠিক যখন থেকে শফিক রহমানরা বিএনপির বুদ্ধিজীবী হিসাবে আবির্ভূত হয়, ঠিক তখন থেকে বা তারপরের থেকে 2001-06, বিশেষ করে 7-8-এর দিকে যখন কিংবা তারপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারেক রহমানের সাথে ফরহাদ মজার বিলাত ভ্রমণ করেছে, বিএনপির সাথে সে খুবই ঘনিষ্ঠ। তারপরে দেখা গেল সে হেফাজত, জামাত এদেরকে দিয়ে রাষ্ট্র গঠন করাতে চায়। এবং 24-এর জঙ্গি উত্থানের পর ফরহাদ মজার কিসে খুশি হতো? জঙ্গিরা রাষ্ট্রটাকে দখল করলে, তারা দখল করেছিল ইউনূসের জামানায়। ইউনূসের জামানায়ও কিন্তু আমরা ফরহাদ মজারকে সন্তুষ্ট থাকতে দেখি নাই। সে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু সে ইউনূসের সরকার ব্যর্থ হয়েছে। মানে তার উদ্দেশ্য ছিল যে ওই জঙ্গিরা বিপ্লবী সরকার গঠন করবে, ওইদিকেই তার মতামতটা ছিল। বিপ্লবী সরকার গঠন করলে ফরহাদ মজার ওদের সবচেয়ে বড় নেতা হতো, এটাই তার সন্তুষ্টি কিনা।
কিন্তু আমার ফরহাদ মজারকে দেখে যেটা মনে হয়, সেই বিপ্লবী সরকার গঠন হয়ে গেলেও ফরহাদ মজার কিন্তু অতৃপ্তির কিছু একটা পেয়ে সে হয়তো ভিন্ন কথা বলতো। সেটা যখন তারা করে নাই, ফরহাদ মজার সম্পর্কে আমি যে জিনিসটা ভাবি,